জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী করছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। শুক্রবার থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ১.৫ শতাধিক মিসাইল ছুড়েছে ইরান। ৩টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্তের পাশাপাশি এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪ ইসরায়েলি। প্রাণে বাঁচতে রাতে ৫ বার স্থান পরিবর্তন করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এদিকে ইরান যদি আরও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে তেহরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। দ্বিতীয় দিনের মতো এমন সংঘাত উত্তেজনা অব্যাহত থাকায় অনির্দিষ্টকালের জন্য বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। তবে লেবানন, জর্ডান সহ অঞ্চলটির অন্যান্য দেশ শনিবার তাদের আকাশসীমা খুলে দিয়েছে। শুক্রবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে ১.৫ শতাধিক মিসাইল ছুঁড়েছে ইরান। ৩টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্তের পাশাপাশি প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪ ইসরায়েলি। এছাড়া এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানের ২০ শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন। ইরানের পাল্টা হামলায় ভীত হয়ে পড়েছেন ইসরায়েলি বাসিন্দারা। জেরুজালেম সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইরানের মিসাইল হামলায় আতঙ্কিত হয়ে অনেকেই ছুটে আশ্রয় নিয়েছেন বাংকারে। ইরান হামলা অব্যাহত রাখতে পারে এমন আশঙ্কায় খাবার ও পানি মজুত করে রাখছেন ইসরায়েলিরা। বিভিন্ন সুপারমার্কেটগুলোতেও দেখা দিয়েছে পণ্য সংকট। এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান জুড়ে উল্লাসে ফেটে পড়েন ইরানের জনগণ। জাতীয় পতাকা হাতে আনন্দ মিছিলে রাস্তায় নেমে আসেন সবাই। להצטייד במזון, אז אני עושה כמו כל עם ישראל, אבל להצטייד במזון ולפעול על פי ההוראות. It's more like worrying about what's the end game. It's going to be perpetual on both sides. That was done now, and I'm delighted about it. I'm also delighted to be here. It's wonderful to be here, and Am Yisrael Chai. Military and intelligence have been extremely effective so far, so it's very encouraging, but I think also we're expecting more to come, so it's unpredictable. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার যখনই চায় তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে র্যাব ১-এর কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে নির্বাচনের জন্য লেভিং প্লেইং ফিল্ড রয়েছে। ভারতে যদি কোনো বাংলাদেশি নাগরিক থাকে তাদের নিয়মতান্ত্রিকভাবে দেশে ফেরানো হবে, তবে অমানবিকভাবে কাউকে পুশিন করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। এছাড়া দেশে যেই সমস্ত বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন তাদেরকেও নিজ দেশে পাঠানো হবে বলে জানান তিনি। এ সময় র্যাব নিয়ে কোনো বিতর্ক নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণ অধিকার সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা হয়েছে, যদিও এগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। স্বল্প খরচে দ্রুত মামলা নিষ্পত্তি ও মানবাধিকার নিশ্চিতে ৩ লক্ষ্য নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় একথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি আরও বলেন, লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তিতে একজনের জায়গায় 3 জন বিচারক নিয়োগ দেওয়া হবে। মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000। আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। 2 লক্ষ মামলা এখানে নিষ্পত্তি করতে পারি, তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা 40% কমে যাবে। জাতীয় আইনগত সহায়তা সংস্থা আছে, এটার আন্ডারে যে আইনগত সহায়তা দেওয়া হয়, প্রত্যেকটা জেলাতে 1 জন জাজ আইনগত সহযোগিতা দিতেন। তা আমরা সেটাকে 3 জন জাজে পরিণত করছি। 1 জুলাই থেকে কাজ শুরু করব। সবসময় আমি একটু কঠিন লক্ষ্য স্থির করি। লক্ষ্য স্থির করলে 1 জুলাই না হলেও অন্তত 15 জুলাইয়ের দিকে আমরা কাজ শুরু করতে পারবো। যুক্তরাজ্যে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তৈয়ব এ তথ্য জানান। এর আগে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:15টায় বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন ছাড়েন। যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এছাড়াও সফরকালে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।
যারা আগে তারেক রহমানের সমালোচনা করত তারা এখন সমর্থক হয়ে গেছেন। সকালে প্রেস ক্লাবে নির্বাচন ও জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভায় কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন গুরুত্বপূর্ণ, স্বচ্ছ ও স্বাভাবিক নির্বাচন হতে হবে, তার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত, নির্বাচনের প্রশ্নে সবাই একমত। আগামী দিন নির্বাচন হতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচন হতে হবে, এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। সেই জন্যে আমাদের একটু সতর্ক থাকতে হবে, একটু ধৈর্য থাকতে হবে। অল্পতেই উত্তেজিত হয়ে নিজেদের ভিতর বিভাদ সৃষ্টি করে আমরা গণতন্ত্রকে বিঘ্নিত করছি কিনা সে ব্যাপারে একটু চিন্তা করতে হবে। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। দীর্ঘ ছুটি শেষে এখন যারা ঢাকায় ঢুকছেন যাত্রাপথে তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকলেও উত্তরাঞ্চলের প্রতিটি ট্রেন দেরি করে স্টেশন পৌঁছাচ্ছে। এছাড়া নির্দিষ্ট সময়ে ট্রেন না পৌঁছানোর অভিযোগ যাত্রীদের। কারো কারো অপেক্ষা করতে হয়েছে 2 থেকে 3 ঘন্টাও। এদিকে কয়েকটি ট্রেনের দেরি করে ঢাকায় ফেরার কথা স্বীকার করলেন স্টেশন ম্যানেজারও। তার দাবি, প্রতিটি স্টেশনে অতিরিক্ত যাত্রী চাপের কারণেই এমন বিলম্ব। এদিকে বাস যোগেও ঢাকায় ফিরছে মানুষ। ভোর থেকে বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে বেশ, তবে সড়ক পথে ঢাকায় ফেরা যাত্রীদেরও অভিযোগ কম নয়। বাড়তি ভাড়াও আদায় ও যানজটের কবলে পড়তে হয়েছে অনেকটা। অবস্থা অনেক খারাপ। আমরা কিছু ট্রেনের মধ্যে যে খাওয়া দাওয়া নিছি কিছু খাইতে পারি, এসিতে যে জ্যাম, উঠতেই পারি না। টিকিট কাটে আমরা সিট পাই নাই, সাধারণ সিট। অনেক জায়গায় ব্রেক করছে, কোচিং অনেক হয়েছে, তার জন্য যাত্রীর অনেক ভোগান্তি হয়েছে। আধা ঘন্টা লেট হবে মাইকে অ্যানাউন্স করে, কিন্তু গাড়ি আসে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে। বাড়তি ভাড়াতে একটু নিচেই, মানে যেখানে 400 টাকার ভাড়া 600 টাকা নিচে। একটু যানজট তো হবে, একটু বাড়তি ভাড়া হবে, স্বাভাবিক। ঈদের ছুটি শেষে নগরবাসী ফিরতি যাত্রার খবর জানাতে টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ, সিরাজগঞ্জ থেকে রিফাত রহমান এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাচ্ছি টাঙ্গাইলে। কাউসার, এখন কত কিলোমিটার দীর্ঘ যানজট রয়েছে? যানজট নিরসনের কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এখন পর্যন্ত এই এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে যমুনা সেতুর টোল প্লাজা পর্যন্ত থেমে থেমে প্রায় 14 কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। এতে করে যারা কর্মস্থলে ফিরছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর যানজট নিরসনে জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। এই যানজটের অন্যতম কারণ হচ্ছে যে যমুনা সেতুতে পর্যাপ্ত সংখ্যক যানবাহন টানতে না পারার কারণে এই যানজটের সৃষ্টি হয়। আর এছাড়াও রাত থেকে এখন পর্যন্ত কয়েক দফায় যমুনা সেতুতে টোল আদায় বন্ধ ছিল। এর অন্যতম কারণ হচ্ছে সিরাজগঞ্জ প্রান্ত থেকে যানবাহন টানতে না পারা। আর এদিকে এই মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে এলেঙ্গা বাস স্ট্যান্ড সহ রাবনা বাইপাস, নগর জলপাই বাইপাস সহ গুরুত্বপূর্ণ এলাকায় কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে। বিশেষ করে যারা কর্মস্থলে ফিরেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রোদ তেমন না থাকলেও ব্যবসা গরমে যারা কর্মস্থলে ফিরছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কয়েকজন মাইক্রোবাসের চালক জানিয়েছেন যে 7 থেকে 8 ঘন্টায় তারা সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে টাঙ্গাইলে এসেছেন। বলছেন যে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এদিকে এই মহাসড়কে গণপরিবহনের ব্যাপক সংকট রয়েছে। আর এই সংকটের কারণে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ সহ অন্যান্য যানবাহনে যাচ্ছে। তারা বলছেন যে স্বাভাবিক সময়ে বাসে এখান থেকে ঢাকার ভাড়া 150 থেকে 200 টাকা হলেও আজকে তাদের কাছ থেকে 4 থেকে 500 টাকা নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে প্রশাসনকে অবগত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আর এদিকে গেল রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 50,000 যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,40,00,000 টাকার মতো। আর জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে তারা যানজট নিরসনে তৎপর রয়েছেন। আর তিনি বলেছেন যে এই মহাসড়কে, বিশেষ করে যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে সেগুলো সরাতে যে সময় লেগেছে, এতে করে যানজটের সৃষ্টি হয়েছে। আর এছাড়াও এই মহাসড়কে ঢাকাগামী লেন এবং উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের চাপ অনেক বেশি রয়েছে। পুলিশ বলছে যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কয়েক ঘন্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। আর এখানে যারা এই ব্যবসা কর্মে যাদের কষ্ট হচ্ছে
এদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালের ভর্তি হওয়ার মতো আমরা খবর পেয়েছি। আর এছাড়া এদিকে যমুনা সেতুতে বিশেষ করে সিরাজগঞ্জ থেকে যে সমস্ত যানবাহনগুলো ঢাকার দিকে যাচ্ছে সেগুলো যমুনা সেতুর উভয় লেন নেই টাঙ্গাইলের অংশে আসছে। আর এছাড়াও কয়েক দফায় টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ গামী লেন বন্ধ ছিল। আর এতে করে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত প্রায় কয়েক দফায় 20 থেকে 22 কিলোমিটার এলাকা এই মহাসড়কে যানজট ছিল। তখন মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এই মহাসড়কের আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু তৎপর রয়েছেন। এছাড়াও র্যাবের একাধিক টিম এই মহাসড়কে দায়িত্ব পালন করছেন। আর এদিকে টাঙ্গাইলের জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য দল কাজ করার কথা থাকলেও এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আমরা আজও পর্যন্ত এই মহাসড়কে দেখিনি। তো এই অতিরিক্ত ভাড়া দিয়েই কিন্তু মানুষ কর্মস্থলে ফিরছে, তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু রিফাতের কাছে যেতে চাই। রিফাত, সেতুর পশ্চিম প্রান্তে দীর্ঘ যানজটের কারণ কি? অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? আসলে সেতুর পশ্চিম প্রান্তে যানজটের যে মূল কারণটি হলো সেতুর উপরে গত রাতে 3 থেকে 4টি যানবাহন বিকল এবং 2টি সড়ক দুর্ঘটনার কারণে এই সেতুতে কিন্তু যানবাহনের একটি জটলা তৈরি হয়। পাশাপাশি আজ যেহেতু ছুটির শেষ দিন, এই কারণে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যেগুলো যানবাহন রয়েছে সেগুলোর কিন্তু ঢল নেমেছে এই যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে। আমরা গতকাল থেকে কিন্তু এই মহাসড়কে দেখছি যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে এবং আজ ভোর থেকে এই অতিরিক্ত চাপের কারণে টোল আদায়ে একটি ধীরগতি তৈরি হয়েছে, যার কারণে এই টোল প্লাজা থেকে শুরু করে কড্ডার মোড় পর্যন্ত প্রায় 7 এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। তীব্র এই গরমের মধ্যে কিন্তু প্রচুর ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি সিরাজগঞ্জের যে এই মোড়গুলো রয়েছে, এই যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের বিশেষ করে কড্ডার মোড় এবং হাটিকুমরুল মোড়ে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। আর সকাল থেকে বিকাল গড়াচ্ছে, এখনো কিন্তু যানজটের কারণে এই ঢাকামুখী যে গণপরিবহন গুলো রয়েছে এগুলোর কিছুটা সংকট তৈরি হয়েছে, যে কারণে এই দীর্ঘ সময় কিন্তু এই মোড়গুলোতে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে যাত্রীর উপচে পড়া ভিড়, যার কারণে পরিবহন সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছেন। বিশেষ ক্ষেত্রে প্রায় দ্বিগুণ ভাড়াও কিন্তু অনেকের কাছ থেকে আদায় করা হচ্ছে। আমরা দেখেছি যে বাসের পাশাপাশি খোলা ট্রাক এবং পিকআপে করেও কিন্তু ঢাকার দিকে ফিরছে। পাশাপাশি আমরা মোটরসাইকেলেও দেখেছি যে যাত্রী পরিবহন করে কিন্তু ঢাকায় নিয়ে যাচ্ছে এখানকার যারা রয়েছেন। তবে তারা যেটি বলছেন যে আসলে 2 থেকে 3 গুণ কিন্তু ভাড়া আদায় করা হচ্ছে। যেখানে চান্দুরার ভাড়া 150 থেকে 200 সর্বোচ্চ 300 টাকা, সেখানে 800 থেকে 1200 টাকা পর্যন্ত কিন্তু গুনতে হচ্ছে। যে কারণে কিছুক্ষণ আগে এই যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু উত্তেজিত হয়ে 3 থেকে 4টি যে যাত্রীবাহী বাস রয়েছে সেটি ভাঙচুর করেছে। যে কারণে আসলে এই যে কিছুক্ষণ এই মোড়ে উত্তেজনা তৈরি হয় এবং উত্তেজনার কারণে এই মোড়ে কিন্তু বাসের একটি সংকট তৈরি হয়। তবে প্রায় 30 মিনিট পরে সিরাজগঞ্জের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কিন্তু এই যে পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন তাদের সাথে কথা বলে আবারও বাস এখানে যাতে আসতে পারে সেই ব্যবস্থা কিন্তু করেছেন। তবে যাত্রীদের যে উপচে পড়া ভিড় রয়েছে এই ভিড় কিন্তু আসলে এই অল্প সংখ্যক পরিবহনে আসলে সামাল দেওয়া সম্ভব না। সব কথা বলা যায় যে আসলে মহাসড়কে যেমন যানবাহনের চাপ বেড়েছে, পাশাপাশি এই মোড়গুলোতেও কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে, এতে করে ভোগান্তিও কিন্তু বাড়ছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের কদ্দার মোড় থেকে সবশেষ। রিফাত থেকে যেতে চাই একটু ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আমাদেরকে একটু জানাবেন ময়মনসিংহ থেকে ঢাকায় ফেরা যাত্রীর চাপ কেমন দেখছেন এবং ভোগান্তির কোনো অভিযোগ আছে কিনা? শিউল, আমরা এবার যেটা দেখেছি যারা ঈদে ঘরমুখ মানুষ ছিল তাদের যে সীমাহীন একটা দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগটা কিন্তু ঈদ পরবর্তী সময় তারা যখন কর্মস্থলে ফিরছে সেখানেও কিন্তু সীমাহীন দুর্ভোগটা রয়েছে। ঘন্টার পর ঘন্টা সকাল থেকে সেই ভোরবেলা থেকে এখানে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গায় যাত্রীরা, বিভিন্ন কর্মস্থলে তারা ফিরবেন, বিশেষ করে ময়মনসিংহ থেকে ঢাকা ফিরবেন, আর তারা ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য। কিন্তু এখানে যানবাহনের একটি তীব্র সংকট রয়েছে। এখানে মূলত ইউনাইটেড ট্রাভেলস লিমিটেডের যে
যে প্রায় 200 গাড়ি রয়েছে সেগুলো দিয়ে তারা যাত্রী পরিবহন করছেন এবং এখানে এসি নন এসি গাড়ি রয়েছে, সেই গাড়ির টিকিট পাওয়া যাচ্ছে না এবং অগ্রিম 10-12টা গাড়ির টিকিট তারা বিক্রি করে দিয়ে মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছেন টিকিট, আবার অনেক সময় টিকিট বিক্রির ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। তারপরেও আসলে এখানে কিন্তু প্রচুর যাত্রী চাপ দিচ্ছে, তারা দাঁড়িয়ে আছেন কখন আসলে গাড়ি আসবে, কখন তো সেই গাড়িতে তারা উঠতে পারবেন। যে গাড়িগুলো ঢাকায় রয়েছে সেখান থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে বিভিন্ন যানজটের কবলে পড়ে কিন্তু সেই গাড়িগুলো অনেক গাড়িগুলো কিন্তু আসতে পারছে না, যার কারণে যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে। তীব্র এসি গাড়ির একটি সংকট এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে টিকিট কাউন্টারের যে লাইন, দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু কোনোভাবেই আসলে এগোচ্ছে না। অনেকে যারা টিকিট কাটছেন আসলে তারা অপেক্ষায় রয়েছেন কখন সেই গাড়িটি আসবে এবং কখন তারা সেই গাড়িতে উঠবেন এবং তার কর্মস্থলে তারা পৌঁছাতে পারবেন কখন, সেটি কিন্তু তারা কোনোভাবেই বুঝতে পারছেন না। অনেকে বলছেন যে রাত 10টা-11টাও তাদের বাঁচতে পারে। আমরা এখানে কথা বলে দেখেছি, তারা যেটা বলছেন যে এই গাড়ি এবং লোকবল তারা নিয়েও তারা আসলে এই চাপ তারা আসলে সামাল দিতে পারছে না। পাশাপাশি ইউনাইটেড ছাড়াও যে আশেপাশে যে বিভিন্ন কোম্পানির গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর যাত্রী কিন্তু তারা গাড়িতে তুলছেন এবং এই চাপ সামলাতে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষগুলো কিন্তু বিশেষ করে সবচেয়ে দুর্ভোগে রয়েছে নারী এবং যারা শিশু রয়েছেন। ব্যবসায়ী এই গরমের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য। আমরা একটু যদি বাইরের অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করি, আমরা বাইরেও কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর যারা যাত্রী রয়েছেন তারা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সেই গাড়ির অপেক্ষায়। এই যাত্রীগুলো বেশিরভাগই কিন্তু টিকিট কাটা, যাদের টিকিট কাটা তারা কিন্তু বাইরে রয়েছেন এবং এই যখনই তাদের নাম্বারের গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে আসবে তখনই তারা কিন্তু সেই গাড়িগুলোতে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ছোট্ট ছোট যারা শিশু রয়েছেন তাদের আসলে সবচেয়ে বড় দুর্ভোগটা হচ্ছে এই গরমের মধ্যে সেই দুর্ভোগটা পোহাতে হচ্ছে এবং যে গাড়িগুলো আসছে সাথে সঙ্গে সঙ্গে সেই গাড়িগুলো কিন্তু একেবারে ভরে যাচ্ছে এবং সেই গাড়িগুলো যাচ্ছে এবং আমরা জানতে পেরেছি টঙ্গীর পর থেকে বিভিন্ন স্পটে কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু গাড়িগুলো আসতে দেরি হচ্ছে এবং দুর্ভোগটাও কিন্তু বাড়ছে। সুতরাং সিওল এটা নিশ্চিতভাবে বলা যায় যে এবারের আসলে ঈদে কর্মস্থলে ফেরাটা আসলে কখনোই আমরা দেখতে পাচ্ছি 2-3 দিন যাবত দেখতে পাচ্ছি যে খুব একটা সুখকর হচ্ছে না। প্রচণ্ড যাত্রী চাপ বাড়ছে, দুর্ভোগ বাড়ছে, যানজট সৃষ্টি হচ্ছে, কিছু কিছু গাড়িতে বেশি ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ঈদে কর্মস্থলে ফেরা যাত্রীদের সর্বশেষ খবর আমার কাছে। ঈদের ছুটি শেষে নগরবাসীর ফিরতি যাত্রার খবর জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ, সিরাজগঞ্জ থেকে রিফাত রহমান এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। পুলিশ জানায় ভোর 3:30টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের নূরজাহানপুর এলাকার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা আম ও বালু বোঝায় 2টি ট্রাকের পিছনে ধাক্কা দেয় নাবিল পরিবহনের একটি নৈশ কোচ। এ সময় ঘটনাস্থলে 5 জন নিহত হয়, আহত হয়েছেন আরও 15 জন। তাদেরকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসে নাবিল পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। ঝালকাঠির রাজাপুরে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। দুপুরে ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পিকআপ ভ্যানটি ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও তার সহকারী নিহত হন। দুর্ঘটনার পর প্রায় আধা ঘন্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেওয়া যাবে না বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বেলা 11টার দিকে সিলেটের প্রাকৃতিক পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারের ইকো ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ সময় সিলেটের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় পাথর কোয়ারির আশেপাশের এলাকার সব ক্রাশার মেশিন বন্ধ করে দেওয়া হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ফজলুল কবির খান।
আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। এই জায়গাটা বিশেষ করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশারগুলো, এগুলো তো সর্বনাশ করে দিয়েছে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা, যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। টানা 6 দিনের তাপ প্রবাহ শেষে আষাঢ়ের প্রথম দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক। সারা দেশে 16 জুন থেকে 22 জুন পর্যন্ত হবে ভারী থেকে মাঝারি ও থেমে থেমে বৃষ্টি। দুপুরের সংবাদ সম্মেলনে এসব কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। এ সময় জানানো হয় 24 ঘন্টায় ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি, ময়মনসিংহ, রংপুর ও সিলেট, চট্টগ্রাম সহ বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর, খুলনা এইসব বিভাগে এবং সিলেট বিভাগেও মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। কালকে ডিমলিয়াতে 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বাংলাদেশের প্রায় সকল বিভাগেই অনেক জায়গায়, কোনো কোনো ক্ষেত্রে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি ধরনের, কখনো ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। ঈদের ছুটি শেষ হলেও মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রে বেড়েছে ভিড়। হোটেল ও রিসোর্টের শতভাগ কক্ষই বুক। এ নিয়ে আরও জানাতে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্ট থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, পর্যটন কেন্দ্রে ভিড় কেমন দেখছেন? পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন কি ব্যবস্থা আসলে নিয়েছে? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রচুর লোক সুইমিং করছে। আমি যদি সার্বিক পরিস্থিতি পর্যটনের কথা বলি মৌলভীবাজারের, সেক্ষেত্রে ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত পর্যটনের প্রচুর পরিমাণে ঢল নেমেছে। বিশেষ করে লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, বৌদ্ধভূমি 71, লেমন গার্ডেন সহ অন্যান্য যে রিসোর্টগুলো রয়েছে, সবগুলো রিসোর্ট এবং যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, চা বাগান সহ যে স্থানগুলো রয়েছে, সবগুলোতেই কিন্তু লোকজনের প্রচুর সমাগম ঘটেছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম লেমন গার্ডেন রিসোর্টের নির্বাহী পরিচালক শাহিন সুলতানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ 15 তারিখ পর্যন্ত তাদের যে হোটেল রিসোর্টগুলো রয়েছে তা শতভাগ পরিপূর্ণ এবং বুকিং রয়েছে। তিনি বলছেন যে সবচেয়ে ইতিপূর্বে যে ঈদগুলো হয়েছে সবগুলা ঈদের রেকর্ড ভঙ্গ করেছে এই ঈদে ব্যবসা সফল হয়েছেন তারা। তিনি বলছেন প্রতিদিন 1500 থেকে 2000 লোক এখানে ঢুকে থাকেন, যারা 300 টাকা করে ফিস দিয়ে ঢুকেন। এছাড়াও কিন্তু তাদের বর্ডার পরিপূর্ণ রয়েছে। এছাড়াও হোটেল রিসোর্ট যেগুলো আছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সহ কমলগঞ্জ সহ অন্যান্য জায়গায়, সবগুলো কিন্তু পরিপূর্ণ রয়েছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম মিয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ঈদের আগ থেকে শুরু করে ঈদের 15 তারিখ পর্যন্ত লোকে লোকারণ্য রয়েছে এবং প্রতিটি সেন্টারই কিন্তু শতভাগ বুকিং রয়েছে এবং এই বুকিং থাকার কারণে তারা বলছেন যে ব্যবসা সফল হয়েছে। শুধু হোটেল রিসোর্ট না, যানবাহন সহ অন্যান্য যে দোকানপাট রয়েছে সবগুলাই কিন্তু তারা ব্যবসা সফল হয়েছেন। এবং আমি এ বিষয়ে কথা বলেছিলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ঈদের দিন থেকে শুরু করে গতকাল পর্যন্ত লাউয়াছড়ায় শুধু 7149 জন দর্শনার্থী ঢুকেছেন এবং সেখান থেকে রাজস্ব আদায় হয়েছে 7,96,605 টাকা। এছাড়া অন্যান্য যে রিসোর্টগুলো রয়েছে সবগুলো রিসোর্ট এবং হোটেলগুলোই ব্যবসা সফল রয়েছে এবং প্রতি কমলগঞ্জ শ্রীমঙ্গল গেছে যানবাহন জল দেখা যাচ্ছে। যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পর্যটক এখানে সমবেত হয়েছেন এবং তারা সুইমিং করছেন, আনন্দ উল্লাস করছেন। জল দেখা যাচ্ছে, যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পর্যটক এখানে সমবেত হয়েছেন এবং তারা সুইমিং করছেন, আনন্দ উল্লাস করছেন। এছাড়াও প্রতিটি পর্যটন স্পটে আমি আগেই বলেছি যে পর্যটন স্পটগুলো মৌলভীবাজারে রয়েছে প্রায় 1/2 পর্যটন স্পট রয়েছে। হাওড় সহ সেই পর্যটন স্পটগুলোতে লোকজন ঘুরে বেড়াচ্ছেন এবং আগামী শুক্রবার পর্যন্ত সেই লোকারণ্য থাকবে এবং যে হোটেল রিসোর্টগুলো রয়েছে তারা ব্যবসা করবেন এবং এই ঈদে
সবচেয়ে বেশি লাভবান হয়েছে বলে জানিয়েছেন আমাকে ব্যবসায়ী নেতৃবৃন্দ। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে পর্যটন নিয়ে সবশেষ। শিউল। ঈদের ছুটি শেষ হলেও মৌলভীবাজারে পর্যটন কেন্দ্রে বেড়েছে ভিড়, সেই খবর জানাতে রিসোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে গড়ে 100 জনের কোভিড পরীক্ষা করা হচ্ছে প্রতিদিন। প্রয়োজন সাপেক্ষে এ সংখ্যা বাড়ানোর কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল থেকেই ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ দেখা যায়। সর্দি কাশি ছাড়াও মৌসুমি রোগের উপসর্গ নিয়ে আসছেন দেখা যায় অনেককেই। এ সময় হাসপাতালে মাস্ক পরতে দেখা যায়নি অধিকাংশ রোগীকে। হাসপাতালটির পরিচালক জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের অধিকাংশই দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। রোগী বাড়বে, নিরবিচ্ছিন্নভাবে সেবা নিশ্চিতে স্বাস্থ্যকর্মী বাড়ানোর কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও কোভিড-19 আইসোলেশন ওয়ার্ডে রোগীদের অধিকাংশ বিভিন্ন হাসপাতাল থেকে এসেছেন। নমুনা পরীক্ষায় কিটের সংকট নেই বলে জানান হাসপাতালটির পরিচালক। আমাদের প্রায় প্রত্যেকটা বেডেই অক্সিজেন লাইন রয়েছে, সাথে আমাদের হাই ফ্লো নেজাল ক্যালুরা রয়েছে, আমাদের আরটিপিসিআর ল্যাব রয়েছে এবং র্যাট টেস্টও তো রেগুলারলি হচ্ছে। কোভিডে আমরা দেখেছি যে শিশুদের সাধারণত সিভিয়ার হয় না, কিন্তু এইবার যে হবে না উই ক্যানট টেল ইট, কারণ যেহেতু এই ভেরিয়েন্টটা টোটালি নতুন। আমরা হয়তো আরও কিছুদিন গেলে অবজার্ভ করতে পারবো যে শিশুদের জন্য এটার এফেক্ট কী, তখন হয়তো আমাদের আরও নেসেসারি মেজার নিতে হবে। চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইআরপিপি প্রকল্পে নিয়োগ পাওয়া চিকিৎসক সহ মেডিকেল কর্মীরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা হুঁশিয়ারি দিয়েছেন তারা। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সংবাদ সম্মেলনে তারা বলেন, করোনা নিয়ন্ত্রণের সম্মুখ যোদ্ধা হিসাবে ইআরপিপি প্রকল্পের অধীনে কর্মরত 1400 জন কর্মী বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে। 2020 সাল থেকে করোনা নিয়ন্ত্রণে চিকিৎসক থেকে শুরু করে ল্যাব কনসালটেন্ট, নার্স, টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ওয়ার্ড বয়, আয়া এবং পরিচ্ছন্ন কর্মী দেশ জুড়ে জীবন ভয় তুচ্ছ করে মানুষের সেবা করেন। দেশে আবারও করোনা পরিস্থিতি বাড়ছে। এই অবস্থায় নতুন করে জনবল নিয়োগে কাজ করছে সরকার, যা কোভিড যোদ্ধাদের সঙ্গে অন্যায়। আসসালামু আলাইকুম। আমাদের 35 বছর হয়ে গেছে এখানে, 5টা বছর স্বাস্থ্য খাতে আমাদের জীবন দিয়েছি, জীবন দিয়ে এইখানে কর্মরত ছিলাম। তার বিপরীতে আমাদের কিছুই করা হয় নাই। আমরা বিগত 5টা আন্দোলনে এখানে অংশগ্রহণ করছি। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা প্রশাসনের কাছে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি। পঞ্চগড়, ঠাকুরগাঁও, মৌলভীবাজার সীমান্ত দিয়ে নতুন করে আরও 51 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তাদের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমানায় ভেতরে ঠেলে দেওয়া হয়। শনিবার গভীর রাতে ঠাকুরগাঁয়ের হরিপুর চাপসার সীমান্ত দিয়ে পুশিনের সময় 23 জনকে আটক করে বিজিবি। এর মধ্যে 12 জনই নারী। দিনাজপুর 42 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, আটকদের মধ্যে যাচাই বাছাইয়ের কার্যক্রম চলছে। ভোরবেলা মৌলভীবাজারের বড়লেখার কুমারশাল সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন করা হয়েছে। আটকদের পরিচয় শনাক্তের পর পুলিশের হাতে সোপর্দ করার কথা রয়েছে। এছাড়া পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগত সীমান্ত দিয়ে 4 ভারতীয় নাগরিক সহ 16 জনকে পুশিন করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যদের কাছে ও ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি। বান্দরবনের আলীকদমে 2 পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে আলীকদম থাকায় মৃত পর্যটক স্মৃতি আক্তারের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার বিবরণে বলা হয়, অভিযুক্ত বর্ষা ইসলাম প্রশাসনের কোনো অনুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি ছাড়াই 33 জন সদস্য নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ট্যুর পরিচালনা করে। এছাড়া পর্যটকদের পাহাড়ি ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে আলীকদমের দিকে পাঠায়। 11 জুন বিকেলে কুরুকপাতা ইউনিয়নের শামুক ঝর্ণা এলাকায় প্রবল স্রোতে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরদিন 12 জুন মাতামোহারি নদী থেকে জুবাইরুল ও 13 জুন তৈনখাল থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন হাসান চৌধুরী।
এখন আন্তর্জাতিক খবর। ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট 274টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের বিমান পরিবহন মন্ত্রণালয়। শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের মধ্যে আছেন 2 পাইলট ও 10 ক্রু সহ বিমানের মোট 241 জন আরোহী। এছাড়া বিধ্বস্ত বিমানটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানায় সেখানে 2 বহিরাগত সহ প্রাণ গেছে অন্তত 10 শিক্ষার্থীর। উদ্ধার করা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স। ক্ষতিগ্রস্ত এলাকার ধ্বংসাবশেষ সরানো থেকে আহতদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন 40 জন ইঞ্জিনিয়ার এবং 100-র বেশি কর্মী। এর আগে গেল বৃহস্পতিবার লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার 787 মডেলের বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়। ইরান ইসরায়েল উত্তেজনার জেরে গেল বৃহস্পতিবারের তুলনায় গড়ে 5% হারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আল জাজিরা তথ্য বলছে, শুক্রবার ভোরে তেহরানের হামলার পর অপরিশোধিত তেলের এই দাম গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ 13% পর্যন্ত বেড়ে যায়। জানুয়ারিতে যেখানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল $6.29 মার্কিন ডলার, বর্তমানে তা বেড়ে $57.65 পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন, অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লেও খাবারের দাম থেকে পরিবহন ব্যয় সবকিছুর দাম বেড়ে যাবে। এদিকে চলমান উত্তেজনার কারণে হরমুজ রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হয়। বিশ্বব্যাপী তেলের মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে বিশ্ব জ্বালানি সংস্থা। বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদক দেশগুলো জ্বালানি বিশ্ববাজারে রপ্তানি করে এ পথ দিয়েই। ক্রীড়াক্ষেত্রে বাজেট বাড়ানোর দাবি জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। সভাপতি আরও বলেন, ফিফা উইন্ডোতে র্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকা দলগুলোর বিপক্ষে খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল দল। ফুটবলের বিভিন্ন কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিট দ্য প্রেস শীর্ষক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন ফেডারেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যানরা। সেখানে তারা তাদের দায়িত্ব নেওয়ার পর সকল কাজ এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাও তুলে ধরেন। একই সাথে ক্রীড়া সামগ্রীর উপর আরোপিত কর কমানোর আহ্বান জানান তিনি। এছাড়াও পরবর্তীতে 6 মাসের মধ্যেই জাতীয় দল ও বয়স ভিত্তিকে আরও বেশি স্পন্সর আনার পরিকল্পনা বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের। এদিকে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে পূর্ণ 3 পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ, যে কারণে সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ হ্যাভিয়ার ক্যাবেরার অপসারণের দাবি জানিয়েছেন বাফুফে নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন শাহিন। ফেডারেশনগুলোকে ভাগ করে দেখি, বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলোকে, তাহলে 2000 কোটি টাকা কমতে 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 কিন্তু আসলে গোনা ভিতরেও পড়ে না। তো আমাদের একটা দাবি থাকবে বিএফএফ এর পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটে যেন অ্যালোকেশনটা আরো বাড়ানো হয়। আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই 36% ট্যাক্স মুকুব করা হয়। এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের জন্য এখনো ফাইট দিচ্ছি। ভবিষ্যতে অলিম্পিক্স কোয়ালিফায়ার আসবে, এশিয়ান গেমস আসবে, ওয়ার্ল্ড কাপ আসবে। তো এই প্রস্তুত হওয়ার জন্য ওই লেভেলের টিমের সাথেও আমাদের কিন্তু প্রতিযোগিতামূলকভাবে খেলতে হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।